4টা অপশন, আমরা অপশন অনুমান করব, কিন্তু সবসময় অনুমান করতে নেই। তো চলে যাই আমরা মূল ক্লাসে। আমাদের প্রথম প্রশ্ন দেখি আমরা, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আমরা কমেন্টগুলো পড়ব এবং আমি ব্যাখ্যা করব। সবাই একটু খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব, সঠিক উত্তর কি হবে। ধ্বনি দৃশ্যমান, মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি, ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়। কোনটা উত্তর হবে আমরা একটু কমেন্টে জানিয়ে দিই। আমরা বুঝতেই পারছি এটা উত্তর, এটা কোনগুলো উত্তর হতে পারে, বলছি সঠিক নয়, তাহলে এটা তো হবেই। আমরা বুঝতেই পারছি মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি, অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি, এটাও সঠিক। ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়, এটাও সঠিক। তাহলে আমরা বুঝতে পারছি এইটা হচ্ছে ধ্বনি দৃশ্যমান, এই তথ্যটি সঠিক নয়। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ধ্বনি দৃশ্যমান, এই তথ্যটি সঠিক নয়। আশা করছি এটা খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হবে না, কারণ একটা ধ্বনি আমরা জানি যে এটা উচ্চারণের বিষয়, কারণ এটা তো আমরা শুনছি, এটা লিখছি না। তো যেগুলো আমরা উচ্চারণ করি, ধ্বনি সম্পূর্ণ উচ্চারণের একটা বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করব, আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন এই প্রশ্নের উত্তর কি হবে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, বা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? আপনারা কমেন্ট করেন, আমি তার আগে এখানে একটু লিখব। সবাই একটু খেয়াল করবেন। আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর বের করব, দেখব এখান থেকে আমাদের কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো আমরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, মৌলিক স্বরধ্বনি কয়টি সেটা আমরা আগে দেখি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 1, 2, 3, 4, 5 এবং 6। তাহলে এখানে আমরা 6টি মৌলিক স্বরধ্বনি পেয়েছি। তাহলে আরেকটি কই? মোট স্বরধ্বনির সংখ্যা হবে 7। আমরা দেখি কমেন্টগুলো একটু নিচ্ছি। তিথি ইসলাম প্রীতি, বিথিকা রায় সঠিক বলেছে, অনেকে 11টি বলছে, সঠিক বলছে না। সঠিক উত্তর হলো 7টি। তাহলে আরেকটি কি হবে? আমরা এখানে 6টি পেয়েছি, 11টির ভিতরে 6টি পেয়েছি, এবং আরেকটি হচ্ছে এই একটি সহ মোট 7টি মৌলিক স্বরধ্বনি। এটা মূলত 1974 সালে মোহাম্মদ আব্দুল হাই এই ধ্বনিটি সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 7টি। তাহলে এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে সেটাও একটু আমরা নিব। এই মৌলিক স্বরধ্বনি থেকে আর কি প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি কি পেলাম আরেকবার একটু আমরা লিখব। এই 7টা মৌলিক স্বরধ্বনি। এখান থেকে যদি বলা হয় এখন মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে মৌলিক স্বরবর্ণ বললে তখন হবে 6টি, কারণ এটা স্বরবর্ণ বলা যাবে না, এটা বলতে হবে ধ্বনি। তাহলে উত্তর হবে 7টি। যদি প্রশ্ন ভিন্নভাবে আসে তখন হবে
6টি মৌলিক স্বরবর্ণ বললে তখন উত্তর হবে 6টি। আচ্ছা, এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে, যে এই যে স্বরবর্ণ বলছি আমরা, টোটাল স্বরবর্ণ 11টা, এখানে আমরা জানি 11টি। সেখান থেকে যদি প্রশ্ন হয় যে হর্ষ স্বর অথবা দীর্ঘ স্বর, হর্ষ স্বর বর্ণ কয়টি আর দীর্ঘ স্বর বর্ণ কয়টি, এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসবে, এটা আমরা পরবর্তী স্লাইডে পাবো, তখন আমি এটা ব্যাখ্যা করব। আপাতত এখানে আমরা ব্যাখ্যা করছি না, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন দেখি কোনগুলো মৌলিক স্বরধ্বনি। আমরা ব্যাখ্যা করেছি, আপনারা একটু উত্তর দেন, এখানে সবাই একটু কমেন্ট করেন কি উত্তর হবে। মাসরুর রহমান বলছে ক, আগের প্রশ্নের উত্তর। এখন আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। হাফসা ফারজানা কাকলি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাসরুর রহমান, অনেকেই কমেন্ট করছে, আপনারা সবাই একটু যার যার জায়গা থেকে শেয়ার করেন ক্লাসটা, যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখি কি হবে সঠিক উত্তর। এটা তো হবে না, কারণ এখানে যেহেতু একটি এটা হবে না, এখানে একটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, এটা আমরা সবাই জানি। এটাও হবে না, কারণ এখানে একটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি। এবং এটাও হবে না, তাহলে সঠিক উত্তর গ। আমরা একটু উত্তরটা নিয়ে নিচ্ছি, আপনারা কমেন্ট করেছেন দেখি। সাইনি ইসলাম, তিথি ইসলাম প্রীতি, সময় লিপিকর, মিনহাজ উদ্দিন, হাফসা ফারজানা কাকলি, সবাই সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হবে গ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বর্ণ কি? আসলে বর্ণ কি? এটা খুবই সহজ একটা প্রশ্ন, আপনারা সবাই একটু কমেন্ট করেন, জানিয়ে দিন সঠিক উত্তর কি হবে। আমি কমেন্টগুলো নিব, তার এখানে আমরা ব্যাখ্যা করি। বর্ণ, ধ্বনি এবং অক্ষর, এই তিনটা বিষয় একটু বললে আমাদের সুবিধা হবে। বর্ণ, এটা আমরা জানি, বর্ণ হচ্ছে লিখিত রূপ। বর্ণ লিখিত রূপ। ধ্বনি, এটা উচ্চারণের একটি বিষয়, উচ্চারণের বিষয়। এবং অক্ষর, এটাও একটি শব্দের যতটুকু এক প্রয়াসে উচ্চারণ করা যায়। একটি শব্দে যতটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মূলত অক্ষর। এই অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিভিন্ন পরীক্ষা আসে। যদি বলা হয় বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে, তা আমরা অনেক সময় এই অক্ষর এবং বর্ণ এটা মিলিয়ে ফেলি। বর্ণটা হচ্ছে লেটার, ইংরেজিতে বলা হয় লেটার, এবং অক্ষরকে বলা হয় সিলেবাল। তাহলে আমরা যখন ইংরেজিতে উচ্চারণ করি তখন তো আমরা সিলেবাল ভেঙে ভেঙে উচ্চারণ করি, এরকম ইনক্রিমেন্ট। তাহলে এখানে কয়টা সিলেবাল আছে? ইনক্রিমেন্ট, 3টা সিলেবাল আছে। তাহলে সিলেবালের বাংলায় হচ্ছে অক্ষর। তাহলে বাংলাদেশ শব্দের মধ্যে কয়টা অক্ষর রয়েছে? প্রশ্নের মধ্যে প্রশ্ন করছি, আপনারা একটু বাংলাদেশ শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে একটু বলবেন। আমরা এই উত্তরটা নিব, কিন্তু আগে বলবেন বাংলাদেশ শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে।
একটু উচ্চারণ করেন, ভেঙে ভেঙে উচ্চারণ করেন, তারপরে বলবেন, লিখে দিবেন কয়টি অক্ষর রয়েছে। আমরা উত্তরটা নিব। উত্তরটা বলেছে মাসুরার রহমান বলেছে গ, সিদ্দিকা পারভিন বলেছে গ, সুজিত সরকার গ, শাইনি ইসলাম ধ্বনি নির্দেশক প্রতীক। আমি আপনাদের কাছে জানতে চেয়েছি যে বাংলাদেশ শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে, কয়টি অক্ষর রয়েছে। তাহলে আমরা এটা যদি আমরা উচ্চারণ করি, বাং একটা, লা একটা এবং দেশ একটা, এখানে মোট 3টি অক্ষর রয়েছে, অর্থাৎ 3বার আমি উচ্চারণ করছি। একটা শব্দের যতটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় একটি অক্ষর। তাহলে এই শব্দটি আমি 3বারে উচ্চারণ করতে পারছি, এই জন্য এখানে 3টি অক্ষর রয়েছে। আমরা যদি এটাকে একটু অন্যভাবে দেখি তাহলে পরীক্ষায় সহজভাবে উত্তর করার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই বাংলাদেশ শব্দের মধ্যে যে কয়টি ভাওয়েল আছে এখানে সেই কয়টি অক্ষর রয়েছে। তাহলে 1 2 3, এভাবেও আমরা যদি বাংলা দেখে সমস্যা হয় আমরা ইংরেজিতে লিখে এভাবেও কিন্তু অক্ষর বের করতে পারবো। তাহলে এখন আমরা উত্তরটা নিয়ে এখানে বুঝতেই পারছি আমরা যে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, এটা হলো সঠিক উত্তর। সঠিক উত্তর ধ্বনি নির্দেশক প্রতীক। সবাই সঠিক উত্তর দিয়েছে। রিমা, সিদ্দিকা পারভিন, সাবিনা ইয়াসমিন, সাইমা সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যৌগিক স্বরধ্বনি কয়টি? আপনারা কমেন্ট উত্তর জানাবেন, আমি ব্যাখ্যা করব। 24, 25, 27, 23 চারটা অপশন, কোনটি সঠিক উত্তর আপনারা কমেন্ট করবেন। তো আমরা দেখি যৌগিক স্বরধ্বনিগুলো কেমন। যৌগিক স্বরধ্বনিগুলো এমন যেখানে 2টি বর্ণ মিলে একটি ধ্বনি হচ্ছে, এরকম অ রস্বই, আ রস্বই, আ ও, এইরকম মোট আমাদের কতগুলো যৌগিক স্বরধ্বনি আছে এটা আমাদের বলতে হবে, বা এটা আমাদের সঠিক উত্তর করতে হবে। তা আপনারা কমেন্টে জানিয়ে দেন কোনটি সঠিক উত্তর হবে। আমি নমুনা দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে। বললাম যে বই, তাহলে এই যে বয়ের মধ্যে একটা অ আছে, তাহলে হয়ে গেল ওই ব্যবহার হয়ে গেল। এখানে যদি বলি যে যাই, তাহলে এখানে আছে আ, এখানে রস্বই যাই হয়ে গেল। এখানে যদি বলি যে যাও বা যাওয়া, তাহলে এখানে আ আর ও ব্যবহার হয়ে গেল। এইভাবে আমাদের মোট যৌগিক স্বরধ্বনি রয়েছে 25টি। সঠিক উত্তর হচ্ছে 25টি। আপনারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই বলেছেন 25টি। সাইমা বলেছেন 25টি, গোলাম রব্বানী 25টি, মোরশেদ আহমেদ 25টি, মিতা সরকার 25টি। সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা শিখেছি এখান থেকে যে যৌগিক স্বরধ্বনিগুলো কিভাবে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? কমেন্টে সবাই জানিয়ে দেবেন ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কোথায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার কাছে আহ্বান থাকবে, ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন, যার যার জায়গা থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই রুটোরিয়ান এই প্ল্যাটফর্মটি সবার কাছে পৌঁছে যাক, অনন্য উচ্চতায় পৌঁছে যাক। এখানে যারা ক্লাস নিচ্ছে সবাই সফল এবং বিশেষ অফিসাররা এখানে ক্লাস নিচ্ছে। আশা করছি সকলে এখান থেকে উপকৃত হবে। আমার খুবই ভালো লেগেছে, গত 2 দিন আগে 47তম বিসিএস পরীক্ষার ফলাফল দিয়েছে, ফাইনাল ভাইবার রেজাল্ট। সেখানে আমার ছাত্র, যখন আমি সরকারি হাতেম আলী কলেজে কর্মরত ছিলাম, সেখানে আমার এইচএসসির ছাত্র, ইন্টারমিডিয়েটে পড়িয়েছি বাংলা এবং প্রাইভেটও পড়েছে, সেই ছাত্র আমার কাছে সে অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে, নজরুলকে আমি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকেও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাকে নতুন এই দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারবে এবং মানুষের সেবায় নিয়োজিত হবে, সেটাই আশা করছি। তা আমার অসংখ্য এরকম ছাত্র
রয়েছে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করছে, সকলের জন্য শুভকামনা থাকবে। তো একটা বিষয় খুবই নজরে এসেছে সবারই, যে বর্তমানে শিক্ষা ক্ষেত্রে অনেকে অনীহা প্রকাশ করছে। দেখছি আমরা যে 132টা আসন ছিল বাংলাতে, মাত্র 8জন সুপারিশপ্রাপ্ত হয়েছে, এবং সেখানে গণিতে ছিল 42টা, মাত্র একজন সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো জানি না কেন আসলে এমনটা হচ্ছে। আশা করছি সরকার এদিকে দৃষ্টি দিবে, শিক্ষাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। তো সবাই আমরা চেষ্টা করি নিজের দক্ষতাকে বাড়ানোর জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি, এই দক্ষতাকে বাড়াতে পারলে আমরা নিশ্চয়ই যার যার জায়গা থেকে সফল হতে পারবো। তারপর এখানে আমরা আসি, এই প্রশ্নের উত্তর দিয়েছেন অনেকে, বলছে যে উচ্চারণের বিশিষ্টতায় সেটা হবে না। উচ্চারণের বিশিষ্টতায় কেন বলছে বুঝতে পারছি না। হাফসা, ফারজানা, কাকলি, মিতা, বৈশাখী, অনেকেই ভুল উত্তর দিচ্ছে। আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন, কেন সঠিক এটা হবে একটু ব্যাখ্যা দেন। এটা সঠিক উত্তর হবে মূলত ইন্দ্রিয় গ্রাহ্যে। কেন হবে দেখেন, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কোথায়? তো ধ্বনি এটা হচ্ছে মূলত আমরা উচ্চারণ, সবাই জানি এটা হচ্ছে উচ্চারণের বিষয়, আর বর্ণ হচ্ছে লেখার বিষয়। তাহলে যখন আমি একটা ধ্বনি উচ্চারণ করছি তখন আমি কান দিয়ে শুনছি, তাহলে এটা আমার একটা ইন্দ্রিয়। এবং আমি যখন লিখছি বর্ণ, তখন সেটা আমি চোখ দিয়ে দেখছি, তাহলে ধ্বনি এবং বর্ণ দুটো হচ্ছে ইন্দ্রিয় দ্বারা অনুভব করছি আমি, ইন্দ্রিয় গ্রাহ্যের জন্য বলা হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে ঘ, ইন্দ্রিয় গ্রাহ্যে সঠিক উত্তর। তো অনেকে এটা ভুল করেছে, আশা করছি এটা আর ভুল হবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা উত্তর করবেন, আমি উত্তরগুলো পড়বো। বলা হচ্ছে যে বাকযন্ত্রের অংশ কোনটি? অর্থাৎ আমরা যে কথা বলছি, এই বাকযন্ত্রের অংশ কোনটি? এখানে অপশন রয়েছে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, উপরের সব কয়টি। সঠিক উত্তর কি হবে আপনারা উত্তর করবেন। এটা সহজ একটি প্রশ্ন, এখানে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন সঠিক উত্তর কি হবে। মিতা সরকার বলছে ফুসফুস, সাবিনা আসমিন বলছে ফুসফুস, বৈশাখী ফুসফুস, জাহাঙ্গীর আলম বলছে ঘ। এক্স্যাক্টলি এটা সঠিক উত্তর হবে ঘ হবে। সঠিক উত্তর হবে ঘ, কারণ আমরা স্বরযন্ত্র, এটাও বাকযন্ত্রের একটা অংশ। স্বর যেখান থেকে আমি উচ্চারণ করি সেটা আমার স্বরযন্ত্র বলা হচ্ছে। ফুসফুস যেখান থেকে আমার বাতাসটা বের হচ্ছে আবার যাচ্ছে, এই যে নিঃশ্বাস নিচ্ছি আবার ছাড়ছি, ফুসফুস, নাহলে কথা বলবো কিভাবে? তাহলে এটাও আমার বাকযন্ত্রের অংশ, এটাও বাকযন্ত্রের অংশ। দাঁত দিয়েও আমাকে কথা বলা, উচ্চারণ করার ক্ষেত্রে দাঁতও ব্যবহৃত হয়, সুতরাং এটিও বাকযন্ত্রের অংশ। তাহলে উত্তর হবে উপরের সব কয়টি, এটাই সঠিক উত্তর। সবকটি অনেকে উত্তর দিয়েছে, সবকটি মিতা সরকার, সবকটি তিথি ইসলাম প্রীতি, সবকটি সঠিক। এক্স্যাক্টলি আপনারা সঠিক বলেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এর চেয়ে সহজ প্রশ্ন হতে পারে না। আমরা সবাই জানি এটি কি উত্তর হবে। আপনারা কমেন্ট করবেন, আমি শুধু কমেন্টটা পড়বো, তার বাইরে আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। সবাই একটু কমেন্ট করেন। সাবিনা ইয়াসমিন সাইমা আগের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে। সাদ্দাম হুসাইন বলছে সব। সুজিত সরকার বলছে সব আগেরটা। আমরা নতুন প্রশ্নের উত্তর নিচ্ছি যে নিচের কোনটি একটি স্বরবর্ণ। এটা বলার অপেক্ষা রাখে না, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সবাই উত্তর করেছেন। উত্তর করেছেন কি? গ। সঠিক উত্তর হবে গ, এ। বুঝতেই পারছি আমরা এটা হলো একটি স্বরবর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়, এটাতে আর খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বলছে যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণ কয়টি? এই প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা করব। আপনারা সবাই একটু কমেন্ট করেন সঠিক উত্তর কি হবে, কমেন্টগুলো নিব। আপনারা এখানে কানেক্টেড থাকা মানে কি, আপনারা শিখছেন, আগে জানেন, সেজন্য বলবেন। বললে আপনার এটা নিজেরও চর্চা হলো, অনেকেই জানলো। কোথা থেকে আছেন আপনারা দেখছেন একটু কমেন্টে জানাবেন, একটু শেয়ার করবেন। আহ্বান থাকলো শেয়ার করবেন, তাহলে অনেকের কাছে এই
এডুটোরিয়ান পেজটা পৌঁছাবে, এই ভিডিওগুলো পৌঁছাবে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনারা সবাই একটু ক্লাসগুলো শেয়ার করেন। তো অনেকেই উত্তর করে ফেলেছে অলরেডি, বলছে যে দুটি, ওই এবং ও দুটি। মাসুরুর রহমান, সাবেন ইয়াসমিন, মিতা সরকার, সাইন ইসলাম প্রচুর কমেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে সঙ্গে থাকার জন্য। তাহলে সঠিক উত্তর হবে দুটি, সঠিক উত্তর হবে দুটি। এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আর প্রশ্ন আসতে পারে যে এই যে দুটি, ওই এবং ও, এই দুটি বর্ণ কিভাবে গঠিত হয়েছে, এটা আসতে পারে। তো আমাদের আগে যেটা ছিল অ যোগ হ্রস্ব ই, এটা গঠিত হয়েছে এভাবে, এবং এটা আগে ছিল অ যোগ হ্রস্ব উ। এটা পুরাতন ব্যাকরণ বই অনুযায়ী এটা সঠিক ছিল, কিন্তু আধুনিক নতুন বাংলা ব্যাকরণে একটু ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে ওই গঠিত হয়েছে ও যোগ হ্রস্ব ই, এবং ও গঠিত হয়েছে ও যোগ হ্রস্ব উ। কেন? উচ্চারণ অনুযায়ী। আমরা যদি ওই উচ্চারণ করি তাহলে ও হ্রস্ব ই ওই, আবার ও ও ও হ্রস্ব ও, এভাবে উচ্চারণের দিক বিবেচনা করে আধুনিক বাংলা ব্যাকরণে এই যৌগিক স্বরবর্ণ দুটি এভাবে দেখানো হচ্ছে। তো আধুনিক ব্যাকরণ অনুযায়ী আসলে পরীক্ষা এখন আসবে, তো এটাকে আমরা এখন সঠিক হিসেবে বিবেচনা করব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ও কোন ধরনের স্বরধ্বনি? আপনারা উত্তর করবেন, এটা উত্তর আমি দিব না, আমি ব্যাখ্যা করেছি। আপনারা এটার উত্তর আপনারা করবেন, আমি কমেন্টগুলো পড়ব। সাবিনা ইয়াসমিন, সায়মা আগের প্রশ্নের উত্তর দিয়েছে, সঠিক দুটি। ইউসুফ সর্দার কমেন্ট করছে, বৈশাখী, মালাকার। এখন পরবর্তী প্রশ্নের উত্তর বলছে ক। আজ ক্লাসে জয়েন করতে দেরি হয়ে গেল, ধন্যবাদ। এখন জয়েন করেছেন মেহেদি হাসান, শেয়ার ডান। মেহেদি হাসান শেয়ার করছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছে এবং ক্লাসটা শেয়ার করছে। এখন আপনারা উত্তর করেন, কি হবে উত্তর এটা ব্যাখ্যা করব না আমি, এটা সঠিক উত্তর কি হবে আপনারা বলবেন। অনেকে অলরেডি বলেছেন এটা কি হবে। ও এর আগের প্রশ্নের উত্তরের মধ্যে, আগের প্রশ্নের ব্যাখ্যার মধ্যে এটা ছিল যৌগিক স্বরধ্বনি, অ্যাবসলিউটলি যৌগিক স্বরধ্বনি। মিতা সরকার, ইউসুফ, সুজিত সরকার, মারজানা মারিয়া, 100% সঠিক হবে যৌগিক স্বরধ্বনি, এটাই সঠিক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, এটা খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। এটা আমরা একটু দেখব যে বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘ স্বর আছে। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘ স্বর আছে, এই প্রশ্নটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু খেয়াল করব, দেখার চেষ্টা করব। এখানে দীর্ঘস্বর এবং হ্রস্বস্বর, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর, তো দুটো প্রশ্ন এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে যে প্রশ্ন হবে যে বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর, এটা আমি আগেই বলেছিলাম যেটা আমরা বলবো, ব্যাখ্যা করব। এইটা একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। আর একটা হলো কয়টি দীর্ঘস্বর, দীর্ঘস্বর কয়টি। আমরা যদি এখন হ্রস্বস্বরটা বলি তাহলে আমরা দীর্ঘস্বর পেয়ে যাব। তাহলে দেখেন আমাদের বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর, আমি হ্রস্বস্বর যেটা সেটা লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন দীর্ঘস্বর কয়টি আপনারা উত্তর করবেন, আমরা কমেন্টটা নেব। আমি হ্রস্বস্বর যেটা পরীক্ষায় ভিন্নভাবে আসতে পারে প্রশ্ন, সেটার ব্যাখ্যা করেছি। আপনারা এখন উত্তরটা বলবেন। অনেকে বলছে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 7টি ক, অনেকে আবার 6টি বলছে। কেন বলছে জানি না, আমি অলরেডি লিখে দিয়েছি। তারপরও 6টি বলেছে, ভুল বলেছে। মেহেদি হাসান 7টি, হাফসা 7টি, মাসুরুর রহমান 7টি, জুনাইদ 7টি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা যুক্ত আছেন, আমাদের সাপোর্ট করছেন, আমাকে এবং এই রোটোরিয়ান পেজটাকে এবং এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করেন। আশা করছি এখানে একটা
পূর্ণাঙ্গ এবং ভালো প্রস্তুতির একটি প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা পাবেন। তো আমরা সঠিক উত্তর নিয়ে নিই। তাহলে সঠিক উত্তর হবে 7টি। সেই 7টি কি সেটা একটু আমরা দেখব। তাহলে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও এবং ও। তাহলে এই হলো 7টি দীর্ঘস্বর। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। বাংলা ভাষায় ব্যঞ্জনমূলের সংখ্যা কত? এটা নিয়ে একটু কনফিউশন আছে, অনেক বই অনেক রকম ব্যাখ্যা রয়েছে। আপনারা উত্তর করেন দেখি এটা আপনারা কি জানেন, তারপরে আমি ব্যাখ্যা করব এবং কমেন্টগুলো একটু পড়ব। আমার মুহসিন হলের বড় ভাই আব্দুর রহিম ভাই কমেন্ট করছে, প্রিয় অনুজ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ছাত্র। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই, এবং অনেকেই যুক্ত আছে আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ব্যাখ্যা বলেন একটু কি হবে উত্তর, আমি বলবো। আমরা 3টা জায়গা থেকে দেখব, 3 রকম রয়েছে। একটা হচ্ছে এনসিটিবি, এখানে একরকম বলছে ব্যঞ্জনধ্বনিমূলের সংখ্যা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একরকম বলছেন, এবং আরেকজন হচ্ছেন পবিত্র সরকার। পবিত্র সরকার তিনি আরেক রকম বলছেন। 3 জনের এখানে 3টা মত আমরা পেয়েছি। বাংলা ভাষার ব্যঞ্জনমূলের সংখ্যা কয়টি, এখানে আমরা 3 ধরনের মতামত পেয়েছি। তো আপনারা একটু বলেন আপনারা কি জানেন, কি হবে সঠিক উত্তর। ব্যঞ্জনমূলের সংখ্যা বলছে ব্যঞ্জনমূল, এখানে অনেকে 50 বলছে, ভুল বলছে, সুধীর সরকার ভুল বলছে। এরপরে কেউ বলছে 24টা, কেউ বলছে 34টা। আপনারা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। ইউসুফ সর্দার 29টা, এখনো কিন্তু সঠিক উত্তর পাইনি। আপনারা একটু বলার চেষ্টা করেন। একজন বলছে 34টা, হ্যাঁ এটাই সাইন ইসলাম, অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আরো কমেন্ট করেন, আপনারা যারা দেখছেন সবাই একটু কমেন্ট করেন, তো জানান, আমাদের সাথে সম্পৃক্ত হন, তাহলে ক্লাসটা আরো বেশি সুন্দর হবে, ভালো হবে আশা করছি। সঠিক উত্তর হবে হচ্ছে 34টা। 34টা এখানে সঠিক উত্তর হবে 34টা। এনসিটিভি আমাদের যে বোর্ড বই সে অনুযায়ী তারা বলছে এখানে 32টা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন 31টা, এবং পবিত্র সরকার তিনি বলছেন 34টা। এটাই মূলত সঠিক। তিনি তার প্রমিত বাংলা ব্যাকরণ গ্রন্থের মধ্যে বলছেন যে বাংলা ভাষার ব্যঞ্জনমূলের সংখ্যা হচ্ছে 34টা। তো এটাই আমরা সঠিক হিসেবে নিচ্ছি, আমরা উত্তর করব। যদি পরীক্ষায় না থাকে তখন আমরা 32টা নেব, এটা নেব। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে যে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা যায়, আসলে কি বলা হয়। আপনারা সবাই কমেন্ট করেন, ব্যাখ্যা করব, আপনাদের কমেন্টগুলো নিব। আগের প্রশ্নের উত্তর 34টা মিতা সরকার, হাফসা, নাজিফা, তাবাসসুম, সময় লিপিকর, তাসলিমা আক্তার, রিমা। অসংখ্য কমেন্ট আপনারা করছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। এখন বলেন এই প্রশ্নের উত্তর বলেন, ক থেকে ম পর্যন্ত 25টি স্বরধ্বনিকে আমরা কি বলবো, কোন ধরনের ধ্বনি বলবো আসলে। এইখান থেকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর এখান থেকে আমরা বের করব। এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে আমরা বের করব। বলেন সবাই একটু উত্তর করেন। একজন বলছে স্পর্শধ্বনি, গোলাম রব্বানি বলছে এ হবে। ম্যাক্সিমাম সবাই ক উত্তর করছে, মানে এটাই সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর হবে ক, এটাই সঠিক। কেন হবে তার ব্যাখ্যাটা আমরা দিব। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কোনো না কোনো জায়গায় স্পর্শ হয়। আমি যখন এগুলো উচ্চারণ করি কণ্ঠ দিয়ে, তখন এটা কোথাও না কোথাও স্পর্শ হয়, বাধা পায়, ঘর্ষণ হয়, সঙ্গত কারণ এটাকে বলা হয় স্পর্শ ধ্বনি। তো এখান থেকে এটা আমরা সঠিক উত্তর পেলাম, স্পর্শ ধ্বনি। এইটা থেকে আমরা নিব যে ঊষ্মধ্বনি আসলে কি আসতে পারে। এখান থেকে প্রশ্ন, ঊষ্মধ্বনি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আলাদা করে আসতে পারে।
যে বাংলা ভাষায় কয়টি উষ্মধ্বনি রয়েছে? এটা সঠিক উত্তর কি হবে আপনারা বলেন তো। এখানে আমি লিখেছি 4টা বর্ণ লিখেছি, এই 4টাই কি উষ্মধ্বনি হবে নাকি আসলে এখান থেকে কোনোটা বাদ যাবে কিনা আপনারা একটু বলার চেষ্টা করেন। লেখেন, আপনারা কমেন্টে লিখবেন, আমি সেটা পড়বো। লিখবেন যে কি হবে, এই 4টাই কি আমাদের উষ্মধ্বনি হবে কিনা, উষ্মধ্বনি হবে কিনা। এরপরে আমরা আরেকটা লিখি এখানে, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই 3টা ধ্বনিকে আলাদা করে কি বলা যায়? এটা আমরা জানলাম, এটা হচ্ছে উষ্ম ধ্বনি, কিন্তু উষ্ম ধ্বনি সবগুলো হবে না। এখান থেকে এই মূর্ধন্য স, এটাকে আমরা ধ্বনি বলবো না, এটা আমরা বর্ণ হিসেবে নেব। তাহলে যদি বলা হয় যে উষ্ম বর্ণ, যদি বলা হয় যে উষ্ম বর্ণ কয়টি, সেক্ষেত্রে বর্ণ হবে 4টি। আর যদি বলা হয় উষ্ম ধ্বনি কয়টি, তখন উত্তর হবে 3টি। উত্তর হবে 3টি। ঠিক আছে, আপনারা কমেন্ট করছেন আশা করছি। উষ্ম বর্ণ 4টি এবং উষ্ম ধ্বনি হবে 3টি। আর এই 3টাকে বলা হয় শীষ ধ্বনি। এই 3টাকে বলা হয় শীষ বর্ণ, বলা হয় মূলত শীষ বর্ণ 3টি। যদি বলা হয় শীষ ধ্বনি কয়টি, তখন কিন্তু আবার উত্তর হবে 2টি, কারণ এটাকে তো আমরা বর্ণ বলছি। তাহলে ধ্বনি বললে তখন আমরা বলবো 2টি, 2টি ধ্বনি। অর্থাৎ শীষ ধ্বনি হচ্ছে 2টি এবং শেষ বর্ণ হচ্ছে 3টি। শেষ বর্ণ 3টি এবং শেষ ধ্বনি হচ্ছে 2টি। এটা আমরা শেষ করলাম এখানে। এখন যাব আমরা জিহ্বামূলীয় ধ্বনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রশ্ন বারংবার এসেছে এবং আসবে, সামনে প্রশ্ন আসবে, কিন্তু তার আগে আমরা একটু ব্যাখ্যা দেখব। আপনারা একটু বলেন তো জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো? কমেন্ট করেন, আপনারা একটু কমেন্ট করেন। উষ্ম বর্ণ 4টি, অ্যাবসলিউটলি উষ্ম বর্ণ 4টি, উষ্ম ধ্বনি 3টি। অসংখ্য ধন্যবাদ মেহেদি, ইনায়া, জান্নাত বলছে 3টি, সেটা ধ্বনি 3টি হবে। হবে, অসংখ্য ধন্যবাদ। এখন বলেন জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো? জিহ্বামূলীয়, জিহ্বামূলীয় ধ্বনি দেখেন আমরা এখানে লিখব, আমরা এভাবে একটু উল্টো করে লিখি। ওষ্ঠ অর্থাৎ হলো ঠোঁট, ওষ্ঠ। তারপরে আমরা লিখব অগ্র দন্তমূলীয়, অগ্র দন্তমূলীয়। তারপরে আমরা লিখব পশ্চাৎ দন্তমূলীয়। তারপর আমরা লিখব, এরপর আমরা লিখব, এটা হলো পশ্চাৎ। ঠিক আছে, এরপর লিখব তালব্য, এরপর লিখব আমরা জিহ্বামূলীয়। দেখেন আমাদের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, আমরা যে 5টা ভাগে ভাগ করছি, এই 5টা ভাগে এখানে রয়েছে, আমরা লিখেছি। তাহলে দেখেন সবাই একটু কমেন্ট করেন, আপনারা জানিয়ে দেন যে এখানে এই জিহ্বামূলীয় ধ্বনি কোনগুলো হবে। আমি লিখেছি ওষ্ঠ মানে তো ঠোঁট। দেখেন আমি যে কথা বলছি, আমি ঠোঁট, এই ঠোঁট আমার সামনে, এই 2 ঠোঁট, এই 2 ঠোঁট দিয়ে আমি কথা বলছি, জন্য আমি প্রথমে এটা লিখছি ঠোঁট। ঠোঁটের পরেই কি, ঠোঁটের পরে হচ্ছে মূলত দাঁত, দাঁতের পরে কি, দাঁতের পিছনের অংশ, অর্থাৎ এটাকে বলা হয় মূর্ধা, অর্থাৎ মূর্ধন্য, মূর্ধন্য বলা হয়। তাহলে ঠোঁট, তারপরে দাঁত, দাঁতের পিছনের অংশ অর্থাৎ পশ্চাৎ দন্তমূলীয়, তারপর দাঁতের ঠিক পিছনের অংশকে বলে তালু, যেখানে আমার জিহ্বাটা লাগছে, টাচ করছে, ওটা তালব্য। এবং তারপরে হচ্ছে আমার জিহ্বার যে মূল, অর্থাৎ জিহ্বামূলীয় কণ্ঠ, যেটাকে আমরা বলি কণ্ঠ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠ বলতে পারি, কণ্ঠ। তাহলে সেটা কি? তাহলে এটাই কিন্তু ওই যে কণ্ঠমূলীয়, সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা হচ্ছে মূলত জিহ্বামূলীয় ধ্বনি। আর অন্যান্যগুলো আপনারা এখন বের করতে পারবেন কোনটা কোথায় হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিই ক, এটা হচ্ছে চ, ক, চ, ট, ক, চ, ট, ত এবং প। তো
তাহলে ক, চ, ট, ত, প এইভাবে আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের হয়ে যাবে। জিবামূলীয়, তালব্য, পশ্চাৎ দন্তমূলীয় বা মূর্ধন্য, অগ্রদন্তমূলীয় বা দন্ত অথবা এবং ওষ্ঠ। পরশ্রয়ী ধ্বনি বা পরশ্রয়ী বর্ণ তিনটা আমরা জানি, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এটা আমরা পারবো সবাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? আপনারা কমেন্ট করেন। আমি এটা খুব বেশি ব্যাখ্যা করব না, আমি আগেই ব্যাখ্যা করেছি। আমি যেটা লিখেছিলাম তার মধ্যে উত্তর ছিল যে আমরা যেগুলো বলছি যে ওষ্ঠ, সেই ওষ্ঠর মধ্যে রয়েছে এগুলো। দেখেন, আমরা উপরের এবং নিচের এই দুই ঠোঁটের সাহায্যে যেগুলোকে আমরা উচ্চারণ করি এগুলো ওষ্ঠ বলা যায়, কিন্তু যেহেতু দুটো ঠোঁট উপরের এবং নিচের দুই ঠোঁট মিলে হয়, এজন্য এটাকে বলা হচ্ছে দ্বিওষ্ঠ ধ্বনি। তাহলে সঠিক উত্তর আমরা নিব। আপনারা কমেন্ট করেন, কমেন্টগুলো পড়বো। আমি বলে দিলাম এটা হবে দ্বিওষ্ঠ ধ্বনি। দ্বিওষ্ঠ ধ্বনি। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাই শেয়ার করছেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ। আশিকুর রহমান, মিতা সরকার, সাইনি ইসলাম, মেহেদি হাসান, ধন্যবাদ সবাই যুক্ত হওয়ার জন্য এবং এভাবে সাপোর্ট করার জন্য। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। সবাই উত্তর করছেন দ্বিওষ্ঠ ধ্বনি। এটা যদি অপশনে দ্বিওষ্ঠ ধ্বনি না থাকে তাহলে ওষ্ঠ ধ্বনি নেওয়া যাবে। যদি আমাদের অপশনে দ্বিওষ্ঠ না থাকে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ওইটা দ্বিওষ্ঠ ধ্বনি, কিন্তু ওষ্ঠ ধ্বনি নেওয়া যাবে। ঠোঁট। নাসিক্য বর্ণ কোনগুলো? বলেন নাসিক্য বর্ণ কোনগুলো? আপনারা কমেন্ট করেন নাসিক্য বর্ণ কোনগুলো, এটা ব্যাখ্যা করব। আগে আপনাদের উত্তরগুলো নিব। সবাই একটু কমেন্ট করেন, শেয়ার করেন, সবাই একটু শেয়ার কমেন্ট করেন, তাহলে না আমরা সকলের কাছে পৌঁছাতে পারবো, ক্লাসগুলো অনেকেই দেখতে পারবে। আপনারা কমেন্ট করেন কি হবে? এটা হবে না, আমরা বুঝতেই পারছি যে এটা হবে না। তারপরে এইটা হবে না, তাহলে কোনটা হবে? এইটাও হবে না, তাহলে সঠিক উত্তর হবে এইটা। তো এইখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে সে বিষয়টা আরেকটু জানবো, আমরা ক্লিয়ার হব। তার আগে আপনাদের উত্তরগুলো নিব, একটু আপনারা উত্তর করেন কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? বলছে যে বি হবে। সাইন ইসলাম, তিথি, আসমা তাবাচ্ছুম, তাসলিমা আক্তার, সাবিনা ইয়াসমিন, সাইমা বলছে যে ঘ হবে, গ হবে না। মিতা সরকার বলছে যে খ হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি খ হবে। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা বলি যে নাসিক্য বর্ণ কয়টি, এটা একটা কোশ্চেন। এবং যদি বলা হয় নাসিক্য ধ্বনি কয়টি, তখন আপনারা কি উত্তর করবেন? আপনারা একটু কমেন্ট করেন তো, নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য ধ্বনি কয়টি? আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টটা নিব আপনাদের কাছ থেকে। দেখি আপনারা কি জানেন এই সম্পর্কে, আমি ব্যাখ্যা করব। বৈশাখী মালাকার বলছে খ হবে। আগের প্রশ্নের উত্তর সঠিক বলেছেন, অধিকাংশ সঠিক বলেছেন। এখন আমি যে প্রশ্ন করেছি আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই দুটো প্রশ্ন সঠিক উত্তর কি হবে? নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য ধ্বনি কয়টি, সঠিক উত্তর কি হবে? সরকারি হাতেম আলী কলেজের অনেকেই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ তাদেরকে। এবং আমার বর্তমান কলেজ খুলনা সরকারি কলেজ, সেখানে অনেকেই রয়েছে এবং আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে। সবার কাছে আহ্বান করছি এই ক্লাসটা শেয়ার করার জন্য, যাদের কাছে পৌঁছাইছে তারা একটু অন্যকে মেনশন বা শেয়ার করার জন্য। তাহলে কি হবে সঠিক উত্তর? কি হবে? নাসিক্য বর্ণ যদি বলা হয় তখন উত্তর হবে হচ্ছে 5টি। নাসিক্য বর্ণ বললে উত্তর হবে 5টি। এই হলো 5টি। আর যদি বলা হয় নাসিক্য ধ্বনি কয়টি, তখন উত্তর হবে 3টি। নাসিক্য ধ্বনি বললে তখন উত্তর হবে 3টি, 5 এবং 3। এটা হলো সঠিক উত্তর। তাহলে এখান থেকে আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা একটু মনে রাখবেন আপনারা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখি আপনারা উত্তর করেছেন 5টি
বর্ণ 5টি, বর্ণ বর্ণ 3টে লিখেছে, ধ্বনি 5টি না, বর্ণ হবে 5টি, ধ্বনি হচ্ছে 3টি। উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। ধন্যবাদ, আপনারা যুক্ত হয়েছেন এবং চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। এখন আমরা এখানে দেখি বর্গের কোন বর্ণসময়ের ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। অল্প প্রাণ, মহাপ্রাণ আপনারা পড়েছেন, অঘোষ, ঘোষ। একটু কমেন্ট করেন, দেখি এটার উত্তর করেন, কি হবে সঠিক উত্তর। সঠিক উত্তরগুলো নিব। এখানে আমরা একটা ছকে একটু দেখব। আমরা যদি দেখি, এখানে দেখি আমরা যে অঘোষ এবং ঘোষ, অঘোষ এবং ঘোষ, এটা প্রথমে দেখলাম। এখানে আমরা দেখি যে যদি বলি আমরা ক, খ এখানে নেই, এখানে গ, ঘ, উ, অঘোষ, ঘোষ। এভাবে যদি দেখি তাহলে প্রত্যেকটা আমরা বর্গের যে ক, চ, ট, ত, প, এই 5টা বর্গের প্রথম 2টো বর্ণকে আমরা দেখব অঘোষ, পরের 3টা হচ্ছে ঘোষ। এভাবে আমরা দেখি। আর আমরা এখানে যদি আরেকটা ছক করি এভাবে, তাহলে আমরা পাই, এখানে আমরা লিখব অল্প প্রাণ, অল্প লিখলাম, এখানে লিখলাম মহা, অল্প প্রাণ, মহাপ্রাণ, এখানেও অল্প এবং মহা। তাহলে দেখি আমরা এখানে কি প্রশ্ন করেছে, যে বর্গের কোন ধ্বনি সমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। তাহলে এখন দেখেন, এখানে আমরা ক, খ, গ, ঘ, আমি এটা লিখে দিয়েছি, আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো নিব। সঠিক উত্তর এখন কি হবে তাহলে বলেন, সবাই একটু উত্তর করেন, কি উত্তর হবে। বলছে যে খ হবে, দ্বিতীয় চতুর্থ, অ্যাবসলিউটলি রাইট। তারপরও আমি কমেন্টগুলো নিব। নাসিক্য বর্ণ বলতে কি বোঝায়? নাসিক্য বর্ণ, আচ্ছা, সেটার উত্তর আমরা করব। নাকের সাথে উচ্চারণ করতে হয়, সঠিক। এখন মিতা সরকার, মহাপ্রাণ, অনেকে উত্তর করছে, সাবিনা ইয়াসমিন, সাইমা, তাসলিমা আক্তার, মাহমুদা খাতুন। তাহলে সঠিক উত্তর আমরা পেয়েছি। সঠিক উত্তর হবে হলো দ্বিতীয় এবং চতুর্থ, এটা হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উচ্চারণ স্থান অনুযায়ী চ বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ? এখন বলেন, আমি আগে আপনাদের বলেছিলাম যে 5টা আমাদের যে বর্গ উচ্চারণ স্থান অনুযায়ী, সেই 5টা জায়গা আমি লিখেছিলাম। এখন সেই অনুযায়ী আপনারা ব্যাখ্যা করবেন। আমি উল্টো দিক থেকে লিখেছিলাম, বলেছিলাম যে প্রথমে আমাদের ঠোঁট, বলেছিলাম যে প্রথমে আমাদের ওষ্ঠ, ঠোঁট, ঠোঁটের পরে বলেছিলাম যে দাঁত, ঠিক আছে, তারপরে বলেছিলাম যে পশ্চাৎ দন্ত, পশ্চাৎ দন্ত, বা বলেছিলাম যে মূর্ধন্য, ঠিক আছে, তারপরে বলেছিলাম যে তালব্য, এরপরে বলেছিলাম যে জিহ্বা মূলীয়, জিহ্বার যে মূল, অর্থাৎ যেখান থেকে আমরা কথা বলি, কণ্ঠ, সেটাকে বোঝাচ্ছি। তাহলে দেখেন এখন কি হবে, উচ্চারণ স্থান অনুযায়ী চ বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ। তাহলে দেখেন, আমরা ওষ্ঠ, যেটা আমরা ঠোঁট উচ্চারণ করি, কোনটা কোনটা, প, স, ব, ভ, ম, এ পর্যন্ত। তাহলে দন্ত। এখন দেখেন, এটা যদি বলি ক, এটা হলো চ, এটা হলো ট, ক, চ, ট, ত, এটা হলো ত। তাহলে দেখেন এখন কি হবে, তাহলে দেখেন এখন চ কোন জায়গায় আছে, তালব্য। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তালব্য। সঠিক উত্তর করেছেন কারা একটু দেখি। সময়, লিপিকর, মারজানা, মারিয়া, তিথি, ইসলাম, প্রীতি, বৈশাখী, অসংখ্য কমেন্ট এসেছে, সবাই সঠিক উত্তর দিয়েছেন। ম্যাক্সিমাম তালব্য হবে, যেহেতু আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম, উত্তরটা সহজ হয়েছে এবং আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা সহজ প্রশ্ন উত্তর করলাম, এরপরে দেখি যে কোনগুলো
বর্গীয় বর্ণ নয়। এটা আপনারা উত্তর করবেন, এটা আমি আর ব্যাখ্যা করব না। আমরা বলেছি যে আমাদের 5টা বর্গ, 5টা বর্গের কোনগুলো কি ভাগ করেছি, আমরা বিভাজন করেছি। এখন বলবেন যে এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে এখান থেকে কোনগুলো বর্গীয় বর্ণ নয়, সেটা সঠিক উত্তর করবেন। আমি শুধু কমেন্টগুলো পড়বো, কোনো ব্যাখ্যা করব না, এটা ব্যাখ্যার খুব একটা জায়গা নেই। উত্তর করেন, সবাই একটু উত্তর করেন। আগের প্রশ্নের উত্তরগুলো এখনো আসছে, তালব্য। পরের প্রশ্নের উত্তর করেন, কি সঠিক উত্তর কি হবে, কোনগুলো বর্গীয় বর্ণ নয়। সঠিক উত্তর নিব, খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা উত্তর করবেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, ক ইউনিটে 14-15 সেশন। সঠিক উত্তর দেন, সঠিক উত্তর অনেকে। শাহনাজ বলেছে ঘ হবে, আফসার উদ্দিন, সাইনি ইসলাম, ইনায়া জান্নাত, মিতা সরকার, শাহনাজ রহমতুল্লাহ, সাইনি ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সবাই সঠিক উত্তর কেউ বলছে এ তো কোনো সুযোগ নেই, এটা তো হবে হচ্ছে ঘ। ঘ হবে। দেখেন এখানে আমাদের যে ক চ ট ত প, তার মধ্যে এটা নেই। আমরা যে বলেছি আমাদের যে 5টা বর্গ, একটা হলো ক, একটা হলো চ, একটা ট, একটা হলো ত, আর একটা হলো প। এই 5টা বর্গের মধ্যে দেখেন এইটাতে একটাও নেই, তাহলে এটা হলো সঠিক উত্তর হচ্ছে ঘ। অধিকাংশ আপনারা সঠিক উত্তর করেছেন ঘ, সঠিক উত্তর হচ্ছে ঘ হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন দেখেন এই 4টি যে বর্ণ, এই 4টি বর্ণের নাম কি, আমরা আগেই এটা ব্যাখ্যা করেছিলাম। সে অনুযায়ী আপনারা বলবেন যে 4টি যে বর্ণ দেওয়া আছে এই বর্ণগুলোর নাম কি হবে। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন, আমরা কমেন্টগুলো নিব এবং ব্যাখ্যা করব যে কেন হবে। আগেই ব্যাখ্যা করেছি, এখন আশা করছি সবাই এটা পারবেন। আপনারা কমেন্ট করেন সঠিক উত্তর কি হবে। এই 4টা বর্ণ দেওয়া আছে এখানে, এই 4টা বর্ণ আমরা আগে বলেছিলাম, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই 3টা স, এই 3টা স এর উচ্চারণ কিন্তু তালব্য স এর মতো, তালব্য স এর মতো। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে 3টা স, এই 3টা স এর উচ্চারণ কার মতো, তখন উত্তর হবে তালব্য স এর মতো, তালব্য স এর মতো। আমরা যদি একটা শব্দ এখানে লিখি, যদি বলি যে বিশ্বাস, এই বিশ্বাস শব্দের সঠিক উচ্চারণ কি হবে, তাহলে এর উচ্চারণ হবে এরকম, বিশ, তারপরে শ্বাস, বিশ্বাস। দেখেন তাহলে এখানে দন্ত স, এখানে তালব্য স, সবগুলি কার মতো হচ্ছে, তালব্য স এর মতো। তাহলে 3 স এর উচ্চারণ তালব্য স এর মতো। এখন দেখেন এই 4টা বর্ণ, তার সাথে আরেকটা বর্ণ যুক্ত হচ্ছে, সেটা হলো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এবং হ। এই 4টা বর্ণ একত্রে কি বলা হবে এটাকে। তা আমরা আশা করছি পেরেছি। আমি কমেন্টগুলো নিচ্ছি, ম্যাক্সিমাম বলছে যে এটা খ হবে, এরপরে বলছে খ হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক উত্তর করছেন। উষ্ম, উষ্ম হবে, উষ্ম বর্ণ, অ্যাবসলিউটলি উষ্ম বর্ণ, এটা হলো সঠিক, উষ্ম বর্ণ। আমরা আগেই বলেছি যদি বর্ণ বলা হয় তাহলে এই 4টাকে আমরা বর্ণ বলবো, এবং ধ্বনি বললে তখন আমরা এটাকে বাদ দিব, তখন আমরা এটাকে বাদ দিব, ঠিক আছে না, এটাকে আমরা তখন বাদ দিব। তাহলে এই 3টাকে আমরা তখন বলবো, এই 3টা হলো ধ্বনি এবং এই 4টা হলো বর্ণ। দেখেন কণ্ঠধ্বনি আমরা আগেই বলেছি, কণ্ঠ অর্থাৎ জিহ্বামূলীয়, জিহ্বামূলীয় যেটা সেটা হচ্ছে কণ্ঠ, এটা আমরা পারছি। পশ্চাৎ দন্তমূলীয় অর্থাৎ দাঁতের পিছনে থেকে যেটা মূর্ধন্য যেটা উচ্চারণ হয়, ঠিক আছে, ক চ ট ত প, দেখেন পারবেন এটা। আর বর্গীয় বর্ণ এটা তো আমরা আগেই ব্যাখ্যা করেছি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনগুলো শীষ ধ্বনি। এখন দেখেন কোনগুলো শীষ ধ্বনি আগেই ব্যাখ্যা করেছি, এখন আপনারা উত্তর করবেন, আমি উত্তরগুলো নিব। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এখন আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, আর একটু সময় থাকেন। আমরা আজকে ধ্বনি এবং বর্ণের ক্লাস করছি, খুব একটা হাস্যরসের ক্লাস বা খুব বেশি রসপূর্ণ ক্লাস, আনন্দপূর্ণ ক্লাস না, একটু মনে হয়
মনোযোগ দেওয়া লাগে বেশি, খুব বেশি মজাদার গল্প করার সুযোগ নেই। তা আশা করছি আমরা ক্লাসটা উপভোগ করছি, আমরা কিছু ব্যাকরণ শেখার চেষ্টা করছি, এখান থেকে যেগুলো ছোট ছোট প্রশ্ন আসে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমরা। সবাই কমেন্ট করেন এটা খুবই সহজ প্রশ্ন, উত্তর কি হবে? শীষ ধ্বনি, শেষ ধ্বনি, শেষ ধ্বনি হবে খ। যদি এখানে বলা উচিত ছিল এটা কোনগুলো শীষ, প্রশ্নটা হতে পারতো কোনগুলো শীষ বর্ণ, এরকম হলে আরো ভালো হতো। সেটা হচ্ছে উত্তর হবে খ। অধিকাংশ সঠিক উত্তর করেছে, উত্তর হবে খ। শীষ বর্ণ, বা আমরা যদি বলি শীষ ধ্বনি তখন আমরা দুটো বলবো, শীষ ধ্বনি তালব্য এবং দন্ত স, এই দুটোকে আমরা বলবো ধ্বনি, বাদ বাকি তিনটা মিলে আমরা বলবো বর্ণ। ঠিক আছে, এটা আশা করছি আপনারা সবাই পেরেছেন, সঠিক উত্তর করেছেন অধিকাংশ। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে, আপনারা আরেকটু শেয়ার করেন, সবাই একটু মনোযোগ দেন। আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, আজকের ক্লাস প্রায় শেষের দিকে চলে গেছি আমরা শেষ প্রশ্নে চলে যাব। শেষ প্রশ্ন আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ? এখন এটা বলবেন আপনারা, আপনাদের আমি আগেই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখিয়েছি, ভেঙে ভেঙে দেখিয়েছি যে কোনগুলোকে অল্পপ্রাণ কোনগুলোকে মহাপ্রাণ বলা হয়। এখন আপনারা উত্তর করবেন, আমি কমেন্টগুলো পড়ব, কোনগুলো সঠিক উত্তর হবে। দেখেন, অল্পপ্রাণ মহাপ্রাণ কি হবে বলেন একটু আপনারা। অল্পপ্রাণ মহাপ্রাণ, এখানে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমরা জানি প্রত্যেকটা যে বর্গ, সেই বর্গের যে প্রথম দুটো বর্ণ, অর্থাৎ যদি ক এবং খ দুটোকে আমরা নেই, তাহলে প্রথমটা অল্পপ্রাণ এবং দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ। আবার এখানে পরেরটা, এটা অল্পপ্রাণ এবং এর পরেরটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখন বের করেন এখান থেকে কোন গুচ্ছটা আমাদের মহাপ্রাণ হবে। দেখেন, তাহলে আমরা যদি দেখি, এটা দেখি, গ নাম্বারটা আমরা দেখি, তাহলে দেখবো যে পর পরে ফ, তাহলে এটা হচ্ছে মহাপ্রাণ। বর পরে ভ, এটা মহাপ্রাণ। কর পরে খ, এটা মহাপ্রাণ। এবং দ এর পরে ধ, এটা মহাপ্রাণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। দেখি আপনারা কি উত্তর করেছেন। স্যার, আপনার কথাগুলো খুবই সুন্দর, ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর গ, ম্যাক্সিমাম সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা ক্লাসটা শেষ করব। ক্লাস বলেছে, অনেকে বলছে ক্লাস ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা জানাবেন ক্লাস কেমন হয়েছে, তাহলে আমরা আরো উৎসাহ পাবো, আপনাদের কাছে আবারও আসবো, আরো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব, আপনাদের যাতে গোছানো প্রস্তুতি হয় এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনারা উপকৃত হন, সেজন্য সর্বাত্মক চেষ্টা আমাদের থাকবে। তাহলে আমরা ক্লাস শেষ করব। শেষ করার আগে আমি আরেকটা জায়গা একটু ব্যাখ্যা করব, এই জায়গাটা একটু মুছে দেই। আমরা একদম এই ক্লাসের প্রথম অংশে একটু চলে আসবে, এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আমরা একটু নিব, যে প্রশ্নটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেখান থেকে একটা জায়গা ব্যাখ্যা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। একটা জায়গা ব্যাখ্যা করব, সেটা ব্যাখ্যা করে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। দেখেন, একদম প্রথম পর্যায়ে আমরা যে প্রশ্নগুলো বলেছিলাম, সেখানে আমাদের কয়টি মৌলিক স্বরধ্বনি ছিল, ওই জায়গা থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা একটু ব্যাখ্যা করে দিব আপনাদের উপকারার্থে এবং আপনাদের বোঝার জন্য। দেখেন, এই মৌলিক বলা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি সেটা আমরা জানি 7টি। এই 7টি যে উচ্চারণের স্থান, এটা থেকে একটা প্রশ্ন আসে। দেখেন, যদি বলা হয় যে 7টি মৌলিক স্বরধ্বনির উচ্চারণটা কিভাবে হয়, তখন জিভের অবস্থান কোথায় থাকে, এখান থেকে একটা প্রশ্ন থাকে, জিভের অবস্থান। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে জিভের উচ্চতা, আর একটা হচ্ছে ঠোঁট, আমাদের ঠোঁটের যে উন্মুক্তি, অর্থাৎ ঠোঁট কেমন খোলা থাকে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে, এই জায়গা থেকে। হ্যাঁ,
তো এটা আমরা দেখি কিভাবে প্রশ্নটা আসে। সেটা হচ্ছে এভাবে আসে যে একটা হচ্ছে উচ্চ, একটা জীবের উচ্চতা উচ্চ, একটা হলো উচ্চ মধ্য, আর একটা হলো নিম্ন, নিম্ন মধ্য, আর একটা হচ্ছে নিম্ন। ঠিক আছে। আর জীবের অবস্থা সেটা কিভাবে হবে, সেটা হলো একটা হলো সম্মুখ, সম্মুখ, একটা হচ্ছে মধ্য, এবং আর একটা হচ্ছে পশ্চাৎ কিভাবে থাকে। আর একটা এখান থেকে হলো ঠোঁটের যে উন্মুক্তি, অর্থাৎ একটা হলো সংবৃত, একটা হলো অর্ধ সংবৃত, আর একটা হলো অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত, আর একটা হচ্ছে বিবৃত। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে যে নিচের কোন বর্ণটি সংবৃত এখানে। তাহলে আমরা দেখি এটা কিভাবে হবে, একটু দেখি আমরা। রস্বই, এরপরে এ, এরপর হচ্ছে অ্যা, তারপরে হলো আ। এটা একটা, এখানে হচ্ছে এ, এখানে হলো রস্য উ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে অ। তাহলে এটা হলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলেছি আমি। তাহলে আমরা দেখলাম এভাবে প্রশ্ন আসলে আমরা উত্তর করব, যেটা সম্মুখ যেবার অবস্থান সম্মুখ রস্বই, যেবার অবস্থান একেবারে মধ্য সেটা হচ্ছে আ, এবং যেবার অবস্থান পশ্চাৎ সেটা হচ্ছে উ। এটা একটু তোমরা বোঝার চেষ্টা করবে এই জায়গাটা। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, আমরা দেখেছি পূর্বে। আশা করছি ক্লাসটা আপনাদের উপকারার্থে আসবে, আপনারা এখান থেকে উপকৃত হবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে এবং বিভিন্ন বিষয়ে আবারও কথা হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা এই প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত দরকার, প্রয়োজনীয়। তো আপনারা কেমন ক্লাস চান, আরও কী ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন, কোনভাবে আপনাদের এই প্ল্যাটফর্ম উপকার করতে পারবে, সবাই একটু জানাবেন কমেন্টস করে। এবং আপনাদের সবার কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। শুভরাত্রি।